সবে সবে আন্দামান ঘুরে এলাম। এটা আমার দ্বিতীয়বারের যাত্রা। তাই অনেকেই হয়তো আন্দামান সম্বন্ধে আমার থেকে অনেক বেশি জানো, কিন্তু যারা জানো না বা যারা যারা জানতে চাও, যাদের জ্ঞান অতটা ভালো নয়, তাদের সম্বন্ধে কিছু আমার দিক থেকে কিছু বিনীত কিছু টিপস, হাম্বল টিপস আমার দিক থেকে দিচ্ছি, যেগুলো হয়তো তোমাদের কাজে আসবে। আমাদের ছোটোবেলায় আন্দামানে লোকে ইউজুয়ালি এক সাইড যেত জাহাজে এবং ফিরে আসতো ফ্লাইটে, বা উল্টোটা, ভাইসি ভার্সা। কিন্তু কথাটা হচ্ছে, সেই সময় নাকি ওই 4 দিন জাহাজে যাত্রা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল, এবং এই জাহাজের টিকিট পাওয়া রীতিমতো ভালো ক্যাবিন, ফার্স্ট ক্লাস ক্যাবিন রীতিমতো দুরূহ ছিল। সেই জাহাজ যাত্রা এখন প্রায় উঠে গেছে, কারণ শেষের দিকে এর অভিজ্ঞতা ছিল অত্যন্ত খারাপ। খাবার দাবার, জল এসব পাওয়াই প্রায় যেত না, তাই প্রায় উঠে গেছে। তবে অদূর ভবিষ্যতে হয়তো কোনো ক্রুজ শিপ কলকাতা থেকে আন্দামান যাতায়াত করবে এবং যাত্রীর অভাব হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার আসি ফ্লাইটের কথায়। আমি এখান থেকে কলকাতা থেকে গেছিলাম আকাশা এয়ারলাইন্সে, প্রথম আমার আকাশা এয়ারলাইন্সে চাপা। এবং এই আকাশা এয়ারলাইন্স যথেষ্ট ভালো, তবে অবতরণের সময় একটা রীতিমতো ড্রামা ঘটেছিল, যেটা সেই নাটকটার কথা তোমাদের কাছে পরে আসবো। ফিরে এসছি, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলে যায়। আকাশ এয়ারটা আমার একটু বেটার লেগেছে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এই পুজোর সময় এই টিকিটের দাম একেবারে আকাশ ছুঁই ছুঁই হয়ে গেছিলো, 23, 24, 25 হাজার। তোমাদের হয় আগে থেকে বুকিং করতে হবে, নয়তো তোমাদের সার্চ করে দেখতে হবে কবে সস্তা পাওয়া যাচ্ছে, সেই সময় টিকিটটা বুক করতে হবে। আমার আসলে খুব সীমিত টাইম থাকে, ডেলিভারি থাকে, সুতরাং আমাকে বাধ্য হয়ে যে দামেই পাচ্ছি সেই টিকিট আমাকে নিতে হয়। সেই সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই ফ্রিডমটা আমার নেই। এইবার আসছি যে আন্দামান থেকে সাধারণত তুমি যে দুটো দ্বীপে যাওয়ার প্রবণতা ট্যুরিস্টদের বেশি, পর্যটকদের বেশি, সেগুলো হচ্ছে হ্যাভেলক এবং নীল। এই দুটো, যেমন পোর্ট ব্লেয়ারের নামটাও বদলে গিয়ে আমি আগের পোস্টে লিখেছি শ্রী বিজয়াপুরম হয়েছে। এখন তুমি যদি বুক করতে চাও ফ্লাইটে, যেমন আমি যদি টাইপ করছিলাম বারবার পোর্ট ব্লেয়ার, কিন্তু পোর্ট ব্লেয়ার আসছিল না, তার জায়গায় চলে আসছিল বিজয়াপুরম। 1 বছর হয়ে গেল, পোর্ট ব্লেয়ারের নামটা বিজয়াপুরম হয়েছে। সুতরাং তোমাকে সার্চ করতে গেলে কলকাতা টু শ্রী বিজয়াপুরমটা পুটিং করতে হবে। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম, সেটাও যদি তুমি পুট করো তাহলে সাধারণত চলে আসছে শ্রী বিজয়াপুরম হিসেবে, সেটাই পোর্ট ব্লেয়ার। হ্যাঁ, অধুনা নাম পোর্ট ব্লেয়ারের, অধুনা নাম হচ্ছে শ্রী বিজয়াপুরম। তেমনি হ্যাভেলক আজকে নাম হয়েছে স্বরাজ দ্বীপ, এবং যখন তুমি ফেরি করে যাবে এই নামটাই ওরা বলবে, হ্যাভেলক দ্বীপটার নাম ওরা বলবে না, তোমায় জানতে হবে স্বরাজ দ্বীপ মানে হ্যাভেলক দ্বীপ। আর ওদিকে হচ্ছে নীল আইল্যান্ড, সেটাও ওরা বলবে না নীল আইল্যান্ড, নীল আইল্যান্ডের নাম হচ্ছে শহীদ দ্বীপ। তো এই দুটো দ্বীপে তোমাদের মাথায় রাখতে হবে নাম। তো এইখানে হচ্ছে ফ্লাইটের বুকিং করলে, তারপরে এই ফেরিরও সাংঘাতিক, ঘন্টায় ঘন্টায় ফেরি আছে অজস্র। এবার তুমি কিন্তু কলকাতায় বসেই অনলাইন বুকিং করতে পারো। ধরো 5,000, কিছুটা 5,200, 300-র মধ্যে তুমি ইকোনমি নিচের ডেক পেয়ে যাবে, নিচের একতলাটা। সাইড জানলা চাইলে আগে থেকে ওখানে বলো বা চুজ করো, বা ওখানে গিয়ে চেষ্টা করো। আর ওপর তলায় যেগুলো, এদের আছে প্রিমিয়াম, 3টে ভাগ। প্রিমিয়াম যেটা একতলা, দুতলায় রয়েছে ডিলাক্স এবং সুপার ডিলাক্স টাইপের আরেকটি কেবিন, যেটা ক্লোজড। তবে এই ডিলাক্স যেটা আমি বললাম নিচে, প্রিমিয়াম তোমার এক একজনের 5,100 মতো পড়ে যাচ্ছে, 5,100, 200। সেখানে ডিলাক্স ইউজুয়ালি 6,900 মতো পড়ছে। যাওয়ার সময় পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভেলক বা নীল, বেশিরভাগ সময় ফেরিগুলো হ্যাভেলক হয়ে নীল যাচ্ছে, 1 ঘন্টা লিখছে কিন্তু তাই জন্য ঘন্টা 2-1 লেগে যাচ্ছে। সেখানে কিন্তু তোমার ভিড় অসম্ভব হয়, কোনো সিট খালি থাকে না। সুতরাং তুমি বুকিংটা করে না, ফেরার সময় তুমি যেখান থেকে আসো সেখান থেকে ইউজুয়ালি ফাঁকা পাওয়া যায়। এইবার হচ্ছে যে নীল আইল্যান্ডে তুমি যদি যাও, মনে রাখো ওখানে কিন্তু জিও চলবে না। হ্যাঁ, ওখানে একমাত্র বিএসএনএল এবং
এয়ারটেল চলবে। আমার যে হোটেলটায় আমি উঠেছিলাম সেখানে দুর্ভাগ্যবশত তাদের ওয়াইফাইও চলছিল না, সুতরাং আমি টোটালি কাট অফ হয়ে গেছিলাম। এখানে অসুবিধা যেটা যেটা আমরা ইউপিআইয়ের উপর এতটা নির্ভরশীল হয়ে গেছি, ওখানে ইউপিআই খুব যথেষ্ট চলে পেমেন্ট, কিন্তু তুমি তোমার নিজের ফোন থেকে ইউপিআই করতে পারবে না, কারণ তুমি কাট অফ হয়ে যাবে ইন্টারনেট থেকে। সে একটা অন্যরকম অভিজ্ঞতা, সেটা আমি পরে বলবো। ওরা যেটা নিয়ে চিন্তা করেন, ওরা বলে ঠিক আছে আমি আমার ফোনের হটস্টার দিয়ে দিচ্ছি, আপনি পেমেন্টটা করুন। এইবার আরেকজনের ফোনের হটস্টারের থ্রু দিয়ে তোমার ইউপিআই করা, তোমার যেখানে তোমার পিন ইত্যাদি দিচ্ছ, জানি না কতটা সেফ, না ইউজ করাই ভালো। সুতরাং আমি বলবো কিছু ক্যাশ সঙ্গে রাখা উচিত হবে, বিশেষ করে তোমার যদি নীল আইল্যান্ড যাওয়ার ইচ্ছে হয়। এছাড়া যেটা হচ্ছে যে তুমি এই নীল আইল্যান্ডে মেবি 2 দিন থাকা, হ্যাভেলকে আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস অ্যাডভেঞ্চার হয়। মনে রাখবে হ্যাভেলক অনেক কমার্শিয়ালাইজড, এবং যদি প্রকৃতির সত্যিকারের রূপ দেখতে চাও তাহলে নীল আইল্যান্ড, আমার তো হ্যাভেলক আগে দেখেছিলাম, তার থেকে আমার নীল আইল্যান্ড সত্যি ভালো লেগেছে বেশি। এবার তুমি পোর্ট ব্লেয়ারে, অন্যতম হচ্ছে সেলুলার জেল। এই সেলুলার জেলে লাইট অ্যান্ড শ্যাড সাউন্ড শোজ হয় 4:15, 5:15, 7:15। ইউজুয়ালি 4:15 শোটা বেশি ভিড় হয়। এটাও তুমি অনলাইন, তুমি এটা বুক করতে পারো, এটা অনলাইনই বুক করা একমাত্র সম্ভব। সেলুলার জেলে শেষ যে ব্যাচটা ঢুকছে সেটা 4টের মধ্যে, কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য তুমি পরেও ঢুকতে পারো যদি তোমার কাছে অনলাইন টিকিট থাকে। এবার হচ্ছে ওরা যেটা বলছিল যে এই বৃষ্টি, এই সময় খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু শো যে কোনো সময় ক্যান্সেল হতে পারে, সেই টাকা তুমি রিফান্ড পাবে না। এক একজনের 300 টাকা, 12 বছরের নিচে 150 টাকা, এই টাকা রিফান্ড পাওয়া সম্ভব না। রিসেন্টলি ভেরি ইন্টারেস্টিংলি ওরা রস আইল্যান্ডে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু করেছে। এটা তোমাকে এটাও 300 করে, অ্যাডাল্টদের, বাচ্চাদের 150। এছাড়া ফেরিতে প্রত্যেকের 200 টাকা করে। এই এয়ার কন্ডিশন ফেরি, শীততাপ নিয়ন্ত্রিত ফেরিতে তোমায় নিয়ে যাবে, সেখানে তোমাকে ওরা তোমাকে ওইখানে নিয়ে যাবে। রস আইল্যান্ডের শো শেষ করার পর তোমাকে ওরা ফেরত নিয়ে আসবে। এবার হচ্ছে যে এটাও দেখবার মতো, মাত্র 1 বছর সৃষ্টি হয়েছে, এবং সুবিধা হচ্ছে যে ফেরিটা তোমাকে 4:30 ওখানে রস আইল্যান্ডে নিয়ে যাবে এবং 1 ঘন্টা সময় দেবে আইল্যান্ডটা এক্সপ্লোর করার সময়। এটা একটা বিশেষ সুবিধা হচ্ছে যে ওই সময় কোনো ট্যুরিস্ট নেই, 4টেতে লাস্ট বোট চলে এসছে। তুমি ফাঁকা ওই রকম রুইন্স এবং ধ্বংসাবশেষের মধ্যে এককালের যে ব্রিটিশ ইতিহাস, সেটা তুমি একা নিঃশব্দে ঘুরে বেড়াতে পারো। এবং রয়েছে ঠিক ঠিক হচ্ছে হরিণ, যাদের তুমি স্পর্শ করতে পারবে, যাদের সঙ্গে ছবি তুলতে পারবে। এই এক অসাধারণ অভিজ্ঞতা। এইবার যেটা হচ্ছে, তুমি লাইমস্টোন কেভ যদি বারাটাং দেখতে চাও, সেটা মনে রাখবে সেটা আগে হোটেল থেকে বুক করতে হয়, এবং ভোর 3:30 তোমায় বেরিয়ে পড়তে হবে, কারণ ওটা 6টার সময় পুরো কনভয়টা ঢোকে। তার আগে সমস্ত গাড়ির একটা ফর্ম ফিল আপ করতে হয়, তাদের ডকুমেন্টস, তোমার আইডি লাগবে, আইডি ডকুমেন্টস চেক করে তবেই পুলিশ ছাড়ে। এবং আবার বারাটাং আইল্যান্ডসে যে লাইমস্টোন কেভটা আছে, এই যে তুমি যখন যাচ্ছ জারোয়া রিজার্ভের মধ্যে দিয়ে, এই ইনিশিয়াল চেক আপটা হচ্ছে পুলিশের হাতে, পুলিশের ক্ষমতা, আন্দামান পুলিশ তোমায় ঢুকতে দেবে কি দেবে না। এবং ফেরার পথে যেটা ওই যখন তুমি বারাটাং আইল্যান্ডে যখন ট্রেক করে এই লাইমস্টোন কেভে যাবে, সেটা আবার ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই লাইমস্টোন কেভটা, সুতরাং ওখানে আলাদা করে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অনুমতি নিতে হবে। সবগুলোই তোমাকে ড্রাইভার করে দেবে আগে থেকেই। এটা এখন লাগছে 4000 আপ অ্যান্ড ডাউন। আর ওই লাইমস্টোন কেভে নেওয়ার জন্য তোমার স্পিড বোট নিতে হবে, সেই স্পিড বোটের পার হেড হচ্ছে 900 টাকা করে। ওরাই নিয়ে যাবে লাইমস্টোন কেভ দেখিয়ে, আবার তোমার গাড়িতে ফেরত নিয়ে আসবে। এটা ওই বারাটাং অবশ্য দ্রষ্টব্য, কারণ তুমি জারোয়া রিজার্ভের মধ্যে দিয়ে যাবে। জারোয়াদের তুমি এখনও দেখতে পাবে, আমরা আবার দেখতে পেয়েছি, প্রথমবারও পেয়েছিলাম, তাদের অনেক পরিবর্তন হয়েছে, সে কথায় আমি পরে আসবো আমার ভিডিওতে, কিন্তু এটা একটা অবশ্য দ্রষ্টব্য। আর যদি হাতে সময় থাকে, তুমি একেবারে নর্দার্ন আন্দামানে চলে যেতে পারো, দিগলিপুরে। সেটার জন্যে একটা নাইট তো মাঝখানে তোমায় হল্ট করতে হবে, তোমায় সময় লাগবে। সুতরাং এইটা আমি অ্যাডজাস্ট বললাম যে আন্দামানের কিছু টিপস,
তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমায় জানিও। যদি কাজে লাগে তাহলে তো আমি খুবই খুশি হব।